বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো এক নগরী মহাস্থানগড়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে প্রাচীন এই প্রত্নস্থানটির অবস্থান। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি ও প্রত্নতাত্ত্বিক নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামেও পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব ৭০০ অব্দে এই মহাস্থানগড় পুন্ড্র রাজ্যের রাজধানী ছিল। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। আবার বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসত লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতে। ১৮০৮ খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুন্ড্রবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন। এবার আসুন জেনে নেওয়া যাক মহাস্থানগড়ের বিভিন্ন স্থাপনা এবং ঐতিহ্য সম্পর্কে। চারপাশে প্রাচীর ঘেরা প্রাচীন এক দুর্গ নগরী মহাস্থানগড়। বিভিন্ন সময়ে খননের ফলে নগরীর ভেতরে ও বাইরে নানান স্থাপনার সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এই খননের ফলে মহাস্থানগড়ের কয়েকটি প্রবেশদ্বার আবিষ্কার হয়েছে। এগুলো হলো উত্তর পাশে কাটাদুয়ার, পূর্ব পাশে দোরাবশা তোরণ, দক্ষিণে বুড়ির ফটক এবং পশ্চিমে তাম্র দরজা। হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার। হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার ছিলেন ১৪ শতকের দরবেশ। এই মহাপুরুষ ইসলাম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে এই বগুড়া মহাস্থানগড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানেই শায়িত আছেন। কথিত আছে যে তিনি মধ্য এশিয়ার বল্লক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বল্লক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। শাহ সুলতান একান্ত অনাড়ম্বর জীবন পছন্দ করে উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজসিংহাসন ছেড়ে দামেস্কে এসে শেখ তৌফিকের শিষ্যত্ব গ্রহণ করেন। পীর শেখ তৌফিক শাহ সুলতানকে বাংলায় গিয়ে ইসলাম প্রচার করার নির্দেশ দেন। সুফি মাহিসাওয়ার মৎস্যাকৃতির বাণিজ্য জাহাজে সমুদ্রপথ অতিক্রম করে বাংলায় আগমন করেন এবং সন্দ্বীপে অবস্থান নেন। অতঃপর কিছুকাল পর জনাকীর্ণ ঢাকার হরিরামপুর নগরে আসেন এবং হিন্দু রাজা বলরামকে তিনি পরাস্ত করেন। কালী উপাসক বলরাম তখন স্থানটি শাসন করছিলেন। রাজা বলরাম শাহ সুলতানকে ইসলাম প্রচারে বাধা দেন। সংঘর্ষে রাজা বলরাম মারা যান এবং তার অলৌকিকত্বে মুগ্ধ হয়ে রাজার মন্ত্রী ইসলাম গ্রহণ করে মাহিসাওয়ার কর্তৃক সিংহাসনে আরোহণ করেন। অতঃপর শাহ সুলতান মহাস্থানের দিকে অগ্রসর হন। কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ১৩৪৩ খ্রিস্টাব্দে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্থানগড় এসেছিলেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসাওয়ার বা মাছের পিঠে করে আগমনকারী, এবং তিনি বল্লক রাজ্য থেকে এসেছিলেন বলে তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। ১২০ জনের সুফি দলের একাংশ নিয়ে শাহ সুলতান বলখি মাহিসাওয়ার মহাস্থানে পৌঁছান। মহাস্থানগড় পৌঁছে তিনি সেখানকার শাসক পরশুরামকে ইসলামের দাওয়াত দেন। পরশুরাম ছিলেন পুন্ড্রবর্ধনের শেষ রাজা। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুন্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে। এতে পরশুরাম ক্ষিপ্ত হয়ে শাহ সুলতান মহিসাওয়ার বলখি দলকে আক্রমণ করেন। সে আক্রমণে শাহ সুলতান বলখি মহিসাওয়ারের ৭ জন শহীদ হন। শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের ৭ জন শহীদ হওয়ার সংবাদে শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার কাইখাওয়ার নামক সুফিদের সংঘবদ্ধ দলকে নিয়ে মহাস্থানে গমন করেন।
তিনি সরাসরি পরশুরামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়ে পরশুরাম ও তার বোন শিলাদেবীকে ইসলাম ধর্ম গ্রহণের প্রস্তাব দেন। স্থানীয় রাজা পরশুরাম ও তার বোন শিলাদেবী এই প্রস্তাবে পুনরায় ক্ষিপ্ত হলে শাহ সুলতান কমরউদ্দিন রুমি তাকে আক্রমণ করেন। এতে পরশুরাম নিহত হয়েছিল এবং শিলাদেবী করতোয়া নদীতে প্রাণ বিসর্জন দিয়েছিল। শাহ সুলতানের আগমন এবং রাজা বলরাম ও পরশুরামের সঙ্গে তার যুদ্ধের কাহিনী শুধু জনশ্রুতির মাধ্যমেই জানা যায়। এদেশে মাহিসাওয়ার আউলিয়াগণ বেশ জনপ্রিয়। শাহ সুলতান মাহিসাওয়ারকে শনাক্ত করা খুবই দুরূহ, তবে জনগণ তাকে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন মহান দরবেশ বলেই ভক্তি শ্রদ্ধা করে আসছে। স্থানীয় লোকজন শাহ সুলতান মাহিসাওয়ারকে খুবই শ্রদ্ধা করে। প্রতিদিন বহু লোক শ্রদ্ধা জানানোর জন্য তার দরগা দর্শনে আসেন। খোদার পাথরভিটা ঈশ্বরকে অর্পিত প্রস্তরখণ্ড। খোদার পাথরভিটা মাজারের পূর্ব পাশে অবস্থিত। এটি দীর্ঘাকার এবং চৌকোনাকৃতির মসৃণ পাথর, যা সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না। ধারণা করা হয় রাজা পরশুরাম এটি সংগ্রহ করে মসৃণ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করতেন। হিন্দু রমণীগণ এ পাথর দুধ ও সিঁদুর দিয়ে স্নান করাতো। এখনও কেউ কেউ নগ্ন পায়ে এই চৌকাঠটিতে দুধ ঢেলে ভক্তি নিবেদন করেন। মানকালীর ঢিবি। মানকালীর ঢিবি মহাস্থানগড়ের মজাপুকুরের পূর্ব পার্শ্বে অবস্থিত। 1965-1966 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এখানে খনন কাজ শুরু হয় ও শেষ পর্যন্ত সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কার করা হয়। মসজিদের অবকাঠামো দেখে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন এটি খুব সম্ভবত মুঘল আমলের পূর্বেই নির্মাণ করা হয়েছিল। খনন কাজ চলার সময় মসজিদের নিচে একটি মন্দিরেরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। কিংবদন্তি অনুসারে এই স্থানে প্রথম একটি মন্দির নির্মাণ করেন রাজা মান সিংহ ও তার ভাই তান সিংহ। অন্যান্য কিংবদন্তি অনুসারে এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন ঘোড়াঘাটের জমিদারগণ। শিলাদেবীর ঘাট। মহাস্থানগড়ের পূর্ব পার্শ্বে রয়েছে করতোয়া নদী। এর তীরে রয়েছে শিলাদেবীর ঘাট। শিলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন। মুসলিম সাধক শাহ সুলতান বলখি মাহিসাওয়ার কর্তৃক রাজা পরশুরাম পরাজিত হবার পর শিলাদেবী করতোয়া নদীর এই স্থানে জলে ডুবে আত্মহুতি দেন। এরপর থেকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এই স্থানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে এবং 12 বছর পর পর পৌষ নারায়ণী স্নানের উদ্দেশ্যে দেশের এবং দেশের বাইরের অনেকেই এই স্নানে যোগ দিয়ে থাকেন। স্থানটি একসময় নৌপথে আমদানি করা পাথর খালাস ও জমা করে রাখার জন্য ব্যবহৃত হতো বলে কালক্রমে এর নাম হয় শিলাদ্বীপ এবং যার বিকৃত রূপ শিলাদেবী এবং অতঃপর শিলাদেবীর ঘাট। জিয়তকুণ্ড বা জিয়তকূপ। শিলাদেবীর ঘাটের পশ্চিমে জিয়তকুণ্ড নামে একটি বড় কূপ রয়েছে। কথিত আছে এই কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত, যদিও এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি। পরশুরামের প্রাসাদ। জিয়তকূপের পাশেই একটি প্রাসাদের ভিত্তি খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ঐতিহাসিকদের মতে এটি হিন্দু নৃপতি পরশুরামের প্রাসাদ। পরশুরামের প্রাসাদ ঐতিহাসিক মহাস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভেতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম। বৈরাগীর ভিটা। বৈরাগীর ভিটা অর্থ সন্ন্যাসীদের আখড়া। মহাস্থানগড়ের উত্তর পূর্ব কোণে রাজা পরশুরামের বাড়ি হতে প্রায় 200 গজ দূরে এই বৈরাগীর ভিটা অবস্থিত। এই স্তূপটির আয়তন দৈর্ঘ্যে 300 ফিট এবং প্রস্থে 250 ফিট। বৈরাগীর ভিটায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালিয়ে পাল আমলের প্রাথমিক ও শেষ যুগের দুটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। প্রাথমিক পাল যুগের মন্দিরটি উত্তর পূর্ব দিকে এবং অপর মন্দিরটি দক্ষিণ দিকে অবস্থিত। উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত একটি নালা মন্দিরটিকে দুভাগে বিভক্ত করেছে। নালার একটি অংশ ইটের তৈরি এবং অন্য অংশ কালো কোষ্ঠী পাথরের তৈরি, যা ছিল প্রাথমিক গুপ্ত যুগের। সম্ভবত এটা করা হয়েছিল মন্দিরের তর্পণ জল বাইরে নিষ্কাশনের জন্য। এছাড়া এই স্থানে লুকিয়ে থাকা গভীর গর্তে পাল যুগের কাঠামো ও তার আগের গুপ্ত যুগের ধ্বংসাবশেষের অস্তিত্ব পাওয়া যায়। এখানে খনন করে যে প্রত্নবস্তু পাওয়া যায় তার মধ্যে রয়েছে মাটির বদনা,
পোড়ামাটির বল, ভাঙা পাত্রের ধ্বংসাবশেষ, গৃহস্থালির কাজে ব্যবহার্য কিছু সামগ্রী ইত্যাদি। গোকুলমেধ। গোকুলমেধ বগুড়া সদর থানার অন্তর্গত মহাস্থানগড় থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল। স্থানীয়ভাবে এটি এদেশের জনপ্রিয় লোকগাথার নায়ক নায়িকা বেহুলার বাসরঘর নামেই বেশি পরিচিত। অনেকেই একে লক্ষিন্দরের মেধও বলে থাকে। মূলত এই বেহুলার বাসরঘর বাংলাদেশের ঐতিহাসিক স্থানের মাঝে অন্যতম। বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র। বেহুলা চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী। চাঁদ সওদাগরের ব্যবসায়িক বন্ধু সাহার কন্যা বেহুলা। বেহুলাকে তার পুত্র লক্ষিন্দরের সাথে বিয়ে দিয়ে পুত্রবধূ করেছিলেন চাঁদ সওদাগর। লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। দেবতা শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী। কিন্তু সর্পদেবী মনসাকে কেউ তখন পূজা করত না। মনসার বাবা দেবতা শিব মনসাকে বললেন, যদি কোনো ভক্তিমান শৈব বা দেবতা শিবের পূজারী প্রথম সর্পদেবী মনসার পূজা করেন, তাহলেই কেবল পৃথিবীতে সর্পদেবী মনসার পূজা সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকেই বেছে নিলেন। কিন্তু চাঁদ সওদাগর দেবতা শিবের পরিবর্তে সর্পদেবী মনসার পূজা করতে অস্বীকৃতি জানাল। তখন সর্পদেবী মনসা চাঁদ সওদাগরের উপর ক্ষিপ্ত হলেন এবং তাকে অভিশাপ দিলেন, এই বলে যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন। চাঁদ সওদাগরের একে একে সকল পুত্রই সর্পদংশনে নিহত হয়। তাই লক্ষিন্দরের বিবাহের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসরঘর তৈরি করলেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসার পাঠানো একটি সাপ বাসরঘরেই লক্ষিন্দরকে হত্যা করে। লক্ষিন্দরকে ভেলায় ভাসিয়ে দেয়া হয়। বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামী লক্ষিন্দরের সাথে ভেলায় চড়ে বসে। তারা 6 মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। বেহুলা মনসার কাছে তার স্বামীর জীবন ফিরিয়ে দেবার প্রার্থনা অব্যাহত রাখে। একসময় ভেলাটি সর্পদেবী মনসার পালক মা নিতার কাছে আসে। তিনি মনসার কাছে বেহুলার অবিরাম প্রার্থনা দেখে বেহুলা ও তার মৃত স্বামী লক্ষিন্দরকে ঐশ্বরিক ক্ষমতা বলে সর্পদেবী মনসার কাছে স্বর্গে পৌঁছে দেন। তখন সর্পদেবী মনসা বলেন, লক্ষিন্দর জীবন ফিরে পাবে যদি লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর সর্পদেবী মনসার পূজা করে। বেহুলা চাঁদ সওদাগরকে সর্পদেবী মনসার পূজা করতে রাজি করাবে। এই শর্তে মনসা লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেয়। বেহুলা, লক্ষিন্দর এবং সর্পদেবী মনসার পালকমা নিতা পৃথিবীতে ফিরে আসে। বেহুলা তার শাশুড়ির সহযোগিতায় চাঁদ সওদাগরকে সর্পদেবী মনসার পূজা করতে বিনীতভাবে অনুরোধ করেন এবং শেষমেশ চাঁদ সওদাগর তাতে রাজি হয়ে যান। বেহুলার এই কাহিনী সেনযুগের অনেক পূর্বেকার ঘটনা। বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। সমতল ভূমি থেকে প্রায় 50 থেকে 60 ফুট উঁচু এই বিহার বেহুলার বাসরঘর হিসেবেই পরিচিতি পেয়েছে সাধারণের মুখে মুখে। প্রত্নতত্ত্ব বিভাগের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এটা নির্মিত। এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ এবং ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ। অকল্পনীয় এই কক্ষগুলোর অসমতা এবং এলোমেলো বুনিয়াদি বোধগম্যতাকে আরও দুর্বোধ্য করে তুলেছে। বর্তমান গবেষকদের মতে এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এই গোকুলমেধের পূর্বাংশে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি বাথরুম। এই বাথরুমের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। কথিত আছে কূপটিতে বেহুলা লক্ষিন্দর মধুনিশি যাপনের পর কূপে রক্ষিত জলে স্নান করে শুদ্ধতা লাভ করত। কিছু গবেষণামূলক বই থেকে জানা যায় এই স্থাপনা নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল শত্রুদের হাত থেকে প্রাচীন পুণ্ড্রনগরীকে রক্ষা করা। এই মেদ তখন একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
বর্তমান গবেষকদের মতে এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সাথে ষাঁড়ের প্রতিকৃতি খচিত একটি স্বর্ণপাত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন-সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটিকে বৌদ্ধ মঠ হিসেবেই উল্লেখ করেছিলেন। এবারে ধনভান্ডার ঢিবি। ধনভান্ডার ঢিবিটি গোনরাই বিলের দক্ষিণ পাড়ের কাছাকাছি স্থানে অবস্থিত। ধনভান্ডার ঢিবির দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 30 মিটার ও উচ্চতা প্রায় 9 মিটার। এই ঢিবির প্রাচীন ইট ও ইমারত তৈরির অন্যান্য দ্রব্য দিয়ে পরিপূর্ণ। স্থানীয় লোকদের বিশ্বাস এখানে একসময় চাঁদ সওদাগরের ধন ভাণ্ডার ছিল। এর প্রকৃত পরিচয় পাওয়া যাবে ইমারতের উৎখনন করলে। এবার সওদাগরের ভিটা। ধনভান্ডার ঢিবি থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই সওদাগরের ভিটা। সওদাগরের ভিটার দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 20 মিটার ও উচ্চতায় প্রায় 8 মিটার। প্রাচীনকালের ইট পাথরের ধ্বংসাবশেষ একটি প্রকাণ্ড ইমারতের সাক্ষ্য বহন করে। এই ভিটা চাঁদ সওদাগরের কাহিনীর সাথে সম্পর্কিত বলে অনেকেই মনে করেন। ভাসুবিহার। ভাসুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্ননিদর্শন। স্থানীয়রা একে নরপতির ধাপ হিসেবেও অভিহিত করে। 8ম শতকে নির্মিত এই ভাসুবিহার গুপ্ত ও পাল স্থাপত্যশৈলীর নিদর্শন। এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড় থেকে 6 কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের বিহার নামক গ্রামে অবস্থিত। ভাসুবিহারে 1973-1974 সালে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় এবং তা পরবর্তী 2 মৌসুম অব্যাহত থাকে। ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংঘারামের ধ্বংসাবশেষ। খনন কার্যের ফলে সেখানে ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি, পোড়ামাটির ফলক সহ বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয়েছে। চীনা পরিব্রাজক হিউয়েন-সাং 638 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন। তার ভ্রমণ বিবরণীতে তিনি এটাকে পশিপো বা বিশ্ব বিহার নামে উল্লেখ করেছেন। খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশ আমলে ভাসুবিহারকে স্থানীয় মানুষরা ভস্যু বিহার নামে আখ্যায়িত করেছে। খননের ফলে 2টি মধ্যম আকৃতির সংঘারাম এবং একটি মন্দিরের স্থাপত্যিক কাঠামো সহ প্রচুর প্রত্নবস্তু পাওয়া যায়। ছোট সংঘারামটির আয়তন উত্তর দক্ষিণে 49 মিটার এবং পূর্ব পশ্চিমে 46 মিটার। এর 4 বাহুতে ভিক্ষুদের 26টি কক্ষ রয়েছে। কক্ষগুলির সামনে চারদিকে ঘোরানো বারান্দা এবং পূর্ব বাহুর মাঝখানে প্রবেশ পথ আছে। বড় সংঘারামটি ছোটটির মতোই দেখতে, তবে এর আয়তন ও কক্ষ সংখ্যা বেশি। বড় আকারের একটি খোলা অংশকে ঘিরে এসব ছোট আকারের বৌদ্ধ ভিক্ষুদের আবাস কক্ষ। দেখে মনে হয় খোলা বড় অংশটি ছিল মিলনায়তন। এখানে প্রায় 800 প্রত্নবস্তু পাওয়া গেছে। তার মধ্যে ছিল ক্ষুদ্রাকৃতির মূর্তি, পোড়ামাটির ফলক ও সিলমোহর, মূল্যবান পাথরের গুটিকা, অলংকৃত ইট ও ফলক, মাটির প্রদীপ সহ অসংখ্য প্রত্নবস্তু। এবারে বিহার ধাপ। স্থানীয়ভাবে বিহার ধাপ তোতারাম পণ্ডিতের ধাপ বা তোতারাম পণ্ডিতের বাড়ি নামেও পরিচিত। এটি বগুড়ার শিবগঞ্জের বিহার নামক গ্রামে অবস্থিত। এটি মহাস্থানগড় থেকে প্রায় 4 কিলোমিটার উত্তর পশ্চিমে ও ভাসুবিহার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে 1979 থেকে 1986 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে খনন কাজ চলে। এতে পশ্চিম অংশে পাশাপাশি 2টি বৌদ্ধ বিহার এবং পূর্ব দিকে একটি মন্দিরের অবকাঠামো আংশিকভাবে উন্মোচিত হয়। পরবর্তীতে 2005 থেকে 2006 সালের দিকে পুনরায় খনন কাজ চালানো হয়। তখন পূর্বে আবিষ্কৃত মন্দিরের পাশে আরও একটি মন্দিরের ধ্বংসাবশেষের খানিকটা অংশ উন্মুক্ত হয়। সন্ন্যাসীর ধাপ। সন্ন্যাসীর ধাপ স্থানীয়ভাবে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামে পরিচিত। মূলত এখানে আছে 2টি সন্ন্যাসীর ধাপ। একটি হলো বড় ট্যাংরা সন্ন্যাসীর ধাপ এবং অপরটি হলো সরলপুর সন্ন্যাসীর ধাপ। প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন এই অঞ্চলের তৎকালীন সনাতন হিন্দু সন্ন্যাসীগণ তাদের আখড়া হিসেবে এই ধাপ দুটি ব্যবহার করতেন।
যেহেতু সন্ন্যাসীদের দ্বারা নির্মিত হয়েছিল তাই এগুলোকে সন্ন্যাসীর ধাপ বলা হয়। এবারে গোবিন্দ ভিটা। মহাস্থানগড় জাদুঘরের সামনে করতোয়া নদীর বাঁকে অবস্থিত গোবিন্দ ভিটা। এটি মূলত একটি প্রাচীন মন্দির। খ্রিস্টীয় 12 থেকে 13 শতকের দিকে রচিত সংস্কৃত গ্রন্থে করতোয়া মহাত্ম্যতে এই মন্দিরটির কথা উল্লেখ রয়েছে। গোবিন্দ শব্দের অর্থ হিন্দু দেবতা বা বিষ্ণু, আর ভিটা অর্থ আবাস অর্থাৎ বিষ্ণুর আবাস। এখানে সর্বপ্রথম 1928 থেকে 1929 সালে এবং পরবর্তীতে 1960 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে শুরু করে বিভিন্ন যুগের নানান নিদর্শন আবিষ্কৃত হয়েছে, কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এই স্থানে পাওয়া যায়নি। তবুও প্রত্নস্থলটি স্থানীয়ভাবে গোবিন্দ ভিটা নামেই পরিচিত। এবারে ভীমের জাঙ্গাল। প্রাচীন বা মধ্যযুগের প্রথম দিকে উত্তর বাংলার বরেন্দ্র অঞ্চলে নির্মিত একটি সড়ক ও বাঁধ হল ভীমের জাঙ্গাল। মহাস্থানগড়ের 3 দিক দিয়ে পরিবেষ্টিত ভীমের জাঙ্গাল প্রাচীনকালে বন্যাপ্লাবিত এই অঞ্চলের প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। অনেকের মতে ঘোড়াঘাট থেকে উত্তরে নীলফামারী জেলার ডোমরা পর্যন্ত, আবার কারো মতে আসামের কামরূপ পর্যন্ত বিস্তৃত ছিল এই ভীমের জাঙ্গাল। তবে ভীমের জাঙ্গালের অধিকাংশ অংশ বগুড়া অঞ্চলে পড়েছে। প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভীমের জাঙ্গালের 36টি গড় রয়েছে, যার মধ্যে গোবিন্দ ভিটা ও ভাসু বিহার সংরক্ষণ করা রয়েছে। স্থানীয়দের মতে ভীম নামের এক রাজা ভীমের জাঙ্গাল নির্মাণ করেন। অনেকের মতে তিনি ছিলেন 12 শতকের রাজা, আবার অনেকের মতে তিনি দ্বিতীয় পাণ্ডব ভীম বা ভগীরথ রাজবংশের উত্তরাধিকারী। ভীমের জাঙ্গাল নির্মাণের সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও অনুমান করা হয় যে বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে ইতালির বৃত্তাকার দুর্গের সাদৃশ্যে এই জাঙ্গাল নির্মাণ করা হয়। এছাড়াও কিছু প্রত্নস্থল রয়েছে যেগুলো এখনো খনন বা উৎখনন করা হয়নি, আর সেগুলো হলো কাচেরাঙ্গিনা, ওঝা ধন্বন্তরীর ভিটা, সুরাদিঘির ধাপ, কাঞ্জির হাড়ি ঢিবি, ধনিকের ধাপ, পদ্মার বাড়ি বা পদ্মার ঢিবি, চুনুরু দিঘি ধাপ, কৈবিলকি ধাপ, জুরাইনতলা, পরশুরামের শোভাবাতি, বলাই ধাপ, প্রচির ঢিবি, লহনার ধাপ, খোজার ঢিবি, দোলমঞ্চ ঢিবি, ধনিকের ধাপ, মন্দিরের দরগা, বিষমর্দন ঢিবি, মলিনার ধাপ, মলপুকুরিয়া ধাপ, যোগীর ধাপ, পদ্মাবতীর ধাপ, কানাই ধাপ, দুলু মাঝির ভিটা, গদাইবাড়ি ধাপ, রাসতলা ধাপ, শশীতলা ধাপ, চাঁদের ধাপ, সিন্ধিনাথ ধাপ, শালিবাহন রাজার কাচারি বাড়ি ঢিবি, মঙ্গলনাথের ধাপ, 10 হাতিনা ধাপ সহ আরো কয়েকটি ঢিবিও রয়েছে। 2015 সাল থেকে সার্ক কালচারাল সেন্টার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনো একটি দেশের প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চলকে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে। সার্কভুক্ত দেশগুলোর ইংরেজি নামের আদ্যাক্ষরের ভিত্তিতে দেশগুলোর স্থান বেছে নেওয়া হয়। এজন্য আফগানিস্তানের বামিয়ানের পর 2016 সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ছিল এই মহাস্থানগড়।